পীরজাদারা ফুরফুরা শরীফে একবার বক্তব্য রাখার সময় বলেছিল যে 1 তারিখে যদি না মুক্তি হয় তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন করব। এটা খুব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। খণ্ডন করছি এই বক্তব্যকে, আমরা মোটেও এদের সঙ্গে একমত নই। নওশাদ সিদ্দিকীর ভাই আব্বাস সিদ্দিক তিনি কতটা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন, কতটা অ্যাক্টিভ? তার ভাইয়ের জন্য সে উদ্বিগ্ন না এই কথাটা আমরা হলফ করে বলতে পারি না। লালবাজার আটকে রাখুক, বাংশাল কোর্ট আটকে রাখুক বা হাইকোর্ট 9 দিনের ডেট দিক, এটা তো সেই আটকে রাখারই প্রক্রিয়াকরণ চলছে। আচ্ছা, আপনার কি মনে হয় এর পরবর্তীতে কি হতে পারে? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয় বহুদিন ধরে স্বৈরাচারী, কিন্তু উনি এক সময় চাদর ওড়না ঘুমটা পরে মাশাআল্লাহ ইনশাআল্লাহ করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইফতারি করতেন, এমনকি মসজিদে মসজিদে ঘুরতেন। এখন তার পট পরিবর্তন হয়েছে, এখন তিনি মন্দির করছেন, সাগর মেলা অমুক তমুক করছেন, আর মুখ থেকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ বেরোচ্ছে না। কেজরিওয়াল এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির এজেন্ট হয়ে গেছে, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে আপনি কতটা ভূমিকা রাখছেন? আমারও একেবারে দাবি যে অবিলম্বে ওকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। এনবিটিভিতে সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি সালমা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একজন পরিচিত মুখ, যিনি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে সরব হয়েছেন, পিছিয়ে পড়া বিভিন্ন মানুষদের পাশে থেকেছেন, ইমতিয়াজ আহমেদ মোল্লা মহাশয়। ওয়ালাইকুম আসসালাম। এনবিটিভিতে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। যেহেতু নওশাদ সিদ্দিকী ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, তাই সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী ইস্যু নিয়ে আপনার কাছে কিছু বিষয় জানবো। বুধবার ডিভিশন বেঞ্চে নওশাদ সিদ্দিকীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন বলেন যে একটি কর্মসূচিকে কেন্দ্র করে 88 জনকে গ্রেফতার করা হয়েছে, পরক্ষণেই বিচারপতির তরফ থেকে বলা হয় যে একটি কর্মসূচিকে কেন্দ্র করে 88 জনকে গ্রেফতার করা হলো। নওশাদ সিদ্দিকীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি একজন নেতা, তিনি কেন সংযত ছিলেন না? তিনি কেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করলেন? আপনার কি বক্তব্য? দেখুন, রাজনীতির ময়দানে এই প্রথম কোনো ইভেন্ট হয়নি, অনুষ্ঠান হয়নি, আর এই প্রথম কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা বলতে আমরা যা বুঝাই, এইটাকে কোনো আমি বিশৃঙ্খলাই মানি না। সে হাইকোর্টের জাজ বলুন, সুপ্রিম কোর্টের জাজ বলুন, ওনাদের বিশৃঙ্খলা মনে হয়েছে, কিন্তু এর আগে যতগুলো পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে, যেমন মহাকরণ অভিযান, লালবাজার অভিযান, বিভিন্ন রকম পথ অবরোধ, সেই তুলনায় এখানে কিছুই না। ওই সভা চলাকালীন আইএসএফ এর কর্মীদের ভাঙড়ে আটকানো হচ্ছিল, মারধর হচ্ছিল। অতএব স্বাভাবিক, ভাঙড়ের এমএলএ সেই যদি তার মানুষকে বিপদে থেকে ছুটে না যায় তো অনৈতিক হবে। আমার মনে হয় সে সঠিকভাবেই ছুটে গেছে। যদি সে মানুষের প্রতিনিধি হয় তাহলে তো তাকে বিপদে পাশে দাঁড়াতে হবে। সে ছুটে গেছে, তার মানে এইটা কি বলা যাবে যে ভাঙড়ে যা গণ্ডগোল ওর সব গিয়ে নওশাদ গিয়ে করে দিল? তাহলে নওশাদ সিদ্দিকী যদি কিছু করে থাকে তাহলে তার তথ্য প্রমাণ গত 1 মাস ধরে কোনো থানা লালবাজার আদালতকে পেশ করতে পারেনি কেন? এইটা হচ্ছে প্রশ্ন। আর ওইখানে যাওয়ার পর নওশাদ সিদ্দিকী এমএলএ নিজে আক্রান্ত, পুলিশের সামনে আক্রান্ত, তার গাড়ি ভাঙচুর হয়েছে, এবং এরপর যদি কেউ কিছু পার্টি অফিস ভাঙচুর করে, মানে হাতিশালায় ঘটনা হচ্ছে, অন্য জায়গায় আগুন লাগছে, ভাঙছে। আপনি বলুন তো, যাদের খুব ইমোশনাল প্রোগ্রাম, তাদের দলের প্রতিষ্ঠা দিবস, সেই দিনে তারা কত প্রস্তুতি নিয়েছে, তারা যাবে আবেগপ্রবণ, তারা তখন ধর্মতলায় পৌঁছানোর চেষ্টা করবে না তৃণমূলের পার্টি অফিস ভাঙবে। তৃণমূলের পার্টি অফিস ভাঙার জন্য আগে অনেক সময় ছিল, আগামী দিনে অনেক আসবে। যদি ধরা যায় তারা পার্টি অফিস ভাঙবে, তাহলে ওই দিনটা ভাঙবে কেন? এইটা আমার একেবারে অযৌক্তিক মনে হয়েছে। এবং সব থেকে বড় কথা, তথ্য প্রমাণ কিছু আনতে পারেনি। হ্যাঁ, এবারে যদি তৃণমূলের গুন্ডা বাহিনী বম পিস্তল নিয়ে আক্রমণ করেই দেয়, তখন মানুষ সেলফ ডিফেন্সে বাঁচার জন্য কিছু প্রতিরোধ গড়বে। অতএব এই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর যে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে শ্রীমান মহামহিম আদালত বা তার যে মহামান্য জাজ সাহেবরা আছেন, তারা কি এই রাজ্যে কলকাতায় বসবাস করেন না? এই যে পুরো রাজ্য তোলপাড় আপনি বললেন, সেই তোলপাড়ের ছিটোপোটা ঢেউই কি ওনাদের কানে গিয়ে পড়েনি? তাহলে আজকের দিনে প্রথম যেটা প্রশ্ন হওয়া উচিত, যে একটা মাসের উপরে, মানে 21 তারিখের ঘটনা 22 তারিখে উনি শুনছেন, তাহলে এই যে 32 দিন পার হয়ে গেল, একটা এর আগে তো কোনো এমএলএকে আদালতে এইভাবে হেনস্থা হতে দেখা যায়নি, বিভিন্ন থানায় পিসি টানা হয়নি, অনেক ঘটনা ঘটেছে। আসানসোলের দাঙ্গা হয়েছে, ভাটপাড়া, কাকিনাড়া, তেলিনীপাড়ায় দাঙ্গা হয়েছে, মানুষ ঘর পুড়েছে, মানুষের জীবন গেছে, কিন্তু কখনো কোনো এমএলএকে গ্রেফতার করা হয়নি। অতএব আদালতের শীর্ষে যে মহামহিম জাজ সাহেব বসে আছেন, তাদের এই মানবিক দিকটা আমার মানে একটু যেন কোথাও খামতি মনে হচ্ছে, যে তারা এইভাবে দেখলেন না। আদালত বলতে পারতো কালকেই সবাইকে ডাকো, কার কি অভিযোগ আছে শুনতে চাই।
এতদিন ধরে একটা মানুষ জেলবন্দি হয়ে পড়ে আছে, তার অপরাধ কি জানতে চাই, তিনি 8 দিন 9 দিন পরের একটা ডেট দিয়ে দিলেন, মার্চ মাসের 1 তারিখে শুনবো। এই এত উদাসীনতা কেন? ওমর খালিদের ক্ষেত্রেও দেখেছি সুপ্রিম কোর্ট তারা অনেক সময় নিয়ে নেয়। আমরা কাপ্পানের ক্ষেত্রে দেখলাম 1 বছর পার হয়ে যায় তাদের অভিযোগ শুনতে, আর শেষে বলা যায় তথ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি। তো নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে তথ্য প্রমাণ কিছু নেই, লোকটাকে আটকে রাখা হয়েছে। তাহলে সে লোয়ার কোর্ট ডেট দিয়ে দিয়ে আটকে রাখুক, লালবাজার আটকে রাখুক, বাংশাল কোর্ট আটকে রাখুক, বা হাইকোর্ট 9 দিনের ডেট দিক, এটা তো সেই আটকে রাখারই প্রক্রিয়াকরণ চলছে। তো আমি মানে মানবিক প্রশ্নে খুব আহত, কারণ খুব আশা নিয়েছিলাম যে হাইকোর্টে গেলে একটা আমরা মানবিক বিচার পাবো, অন্তত একটি খালি সৎ মানুষ বা এমএলএর কথা নয়, তার সঙ্গে 88 জন নিরীহ মানুষকে আটকে রাখা হয়েছে। যতক্ষণ তাদের দোষ প্রমাণ না হয় তারা নিরীহ মানুষ আমি মনে করি। এটা আদালতের ভাষা। কেন তারা এখনো শুধু তারিখের পর তারিখই পাবে? কিন্তু নওশাদ সিদ্দিকীর ভাই আব্বাস সিদ্দিকী তিনি কতটা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন, কতটা অ্যাক্টিভ? মানে বিরোধীরা অভিযোগ করছে তার ভাই নওশাদ সিদ্দিকী জেল হেফাজতে রয়েছে, কিন্তু তিনি এখনো বিভিন্ন ধর্মীয় মঞ্চে গিয়ে জলসা করছেন, আগে যেমন করতেন টাকার বিনিময়ে তেমনই। এই বিষয় নিয়ে তিনি একটু উদ্বিগ্ন নন? দেখুন, এইটা কারো অন্তরে ঢোকা সম্ভব না। তার ভাইয়ের জন্য সে উদ্বিগ্ন না, এই কথাটা আমরা হলফ করে বলতে পারি না। কিন্তু যদি বলা যায় যে তার ভাই আইনি প্রক্রিয়ার মধ্যে আছে এবং তার বড় ভাই আব্বাস সিদ্দিকী যে অ্যাকচুয়ালি তাকে হাতে ধরে রাজনীতির ময়দানে নামিয়েছে, সে নীরব আছে, তা আমি বলবো এটা আমাদের ভাবতে হবে যে সে খুব ধৈর্যের পরিচয় দিচ্ছে। নিজের ভাই জেল খাটবে, তার প্রতি মিথ্যা মামলা হবে, ভাইয়ের অন্তরে লাগবে না, কষ্ট হবে না, এইটা ভাবাই যায় না। নিশ্চয়ই কষ্ট আছে, সে সংযত আছে, আদালতের প্রতি মর্যাদা দেখিয়ে যে আদালত বিচার করুক। তো আমি তো এইভাবেই দেখছি। কিন্তু তিনি অন্যান্য ইস্যুতে তো এত চুপ থাকেন না, এই ইস্যুতে কেন এত চুপচাপ? তিনি এই ইস্যুতে চুপ করে আছেন, অন্যান্য ইস্যুতে অনেক অর্জন করেছেন, কারণ এর আগে কখনো ওনার ভাই জেল খাটেনি। এর আগে ওনার ভাইকে পুলিশে মারতে মারতে টানতে টানতে তুলে নিয়ে যায়নি। অতএব এই বিভৎসতা উনি দেখার পর স্বাভাবিকভাবে আমি মনে করছি, আমি জানি না কতটা কি সত্যি মিথ্যা, কিন্তু কোথাও না কোথাও উনি শঙ্কিত, ওনার ভাইয়ের জন্য চিন্তিত যে আমার আচরণের জন্য আমার ভাইয়ের উপরে প্রতিহিংসা তোলা হবে না তো, তার উপরে অত্যাচার বাড়িয়ে দেওয়া হবে না তো, আমার অজুহাতেই তার ভাইকে আরও দীর্ঘদিন আটকে রাখা হবে না তো। এইটা আমার মনে হচ্ছে, কারণ আমারও ছোট ভাই আছে, তাদের প্রতি আমার ভালোবাসা আছে। আমি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে এই ঘটনাটাকে বিচার করছি। নওশাদ সিদ্দিকী তো একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কিন্তু পীরজাদা যারা রয়েছেন তারা নওশাদ সিদ্দিকীকেই বেস করে, মানে নওশাদ সিদ্দিকী যে পীরজাদা তাকে বেস করেই আন্দোলন করছে, এমনটা কেন? নওশাদ সিদ্দিকী পীরজাদা ছাড়াও তো আরো অনেকজন গ্রেফতার হয়েছে। দেখেন, নওশাদ সিদ্দিকী একজন জননেতা, নওশাদ সিদ্দিকী আইএসএফ এর চেয়ারম্যান, এবং এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর আচরণে কোথাও এটা প্রকট হয়নি যে তিনি পীরজাদা, তিনি ধর্মীয় গুরু, তিনি মুসলিম। তার আচরণে এটা প্রকাশ হয়নি। কিন্তু তার বংশের যে পীরজাদারা আছে তাদের টোটাল জ্ঞান পীরত্ব, পীরজাদা এবং দাদা হুজুর, এই কারণে তারা পরিচিত, এই কারণে তাদের মানুষের তাদের প্রতি ভালোবাসা। অতএব তারা তাদের এই পীরজাদা পরিচয়টাকে খুব মূল্যবান মনে করে, এবং তখন ওই পীরজাদারা ফিল করছে যে পীরজাদার উপরে আক্রমণ হয়েছে, মানে আমাদের উপরে আক্রমণ হয়েছে, এটা তাদের ইমোশন, তাদের সেন্টিমেন্ট তারা প্রকাশ করছেন। কিন্তু আমি মনে করি এতে নওশাদ সিদ্দিকীর ভালো কাজগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নওশাদ সিদ্দিকী 10 কোটি বঞ্চিত মানুষের, সাধারণ মানুষের অধিকার নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কথা বলছেন, সেইটা নওশাদের উপরে পীরজাদার ট্যাগটা লাগানোর যে প্রচেষ্টা, এটা হয়তো কেউ অজান্তে করছে, কেউ আবেগে করছে, আবার কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনের মোটিভটা ঘুরিয়ে দেওয়ার জন্য ভয়ঙ্কর সব বক্তব্য দিচ্ছে, পীরজাদা হিসাবে তাকে প্রজেক্ট করছে। আখেরে এটার জন্য কিন্তু নওশাদের ভালো কাজটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে আপনি কতটা ভূমিকা রাখছেন? পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষের মতো আমারও একেবারে দাবি যে অবিলম্বে ওকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, এবং এটা একটা ভয়ঙ্কর ঘটনা, ইতিহাসে এর জুড়ি মেলা যায় না, এবং সব থেকে শিষ্টাচার মেনে চলা, ভদ্র এবং একদম ইয়াং, যার কোনো কারাপশান রেকর্ড নেই, যার কোনো কারো প্রতি দুর্ভাবনা নেই, অসৌজন্য নেই, সেই মানুষটিকে এত ভয়ঙ্কর কেস, দাঙ্গা, সম্পত্তি ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে খুন করার চেষ্টা, এই যে কেসগুলো,
এইটা খুব আমি নিন্দা জানাচ্ছি, এটা খুব জঘন্য পরিকল্পনা। রাষ্ট্রশক্তির দ্বারা এই পরিকল্পনা, এরা যে নিরপেক্ষ না, গণতন্ত্রের উপর আস্থা রেখে, আইনের উপরে আস্থা রেখে যে চলছে না, এরা একেবারে নগ্নভাবে পার্টিতন্ত্র লাগু করার জন্য এবং পার্টিতন্ত্রের উপরে চলে গেছে। কারণ রাজনীতির নামে কিন্তু আজ পর্যন্ত কোনো বিরোধীর সঙ্গে এরকম আচরণ হয়নি। অতএব এই যে বলছেন না পীরজাদা বলা হচ্ছে, মুসলিম বলা হচ্ছে, আমার মনে হয় নওশাদ সিদ্দিকী নিজেকে যতটা মুসলিম মনে করছে, তার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদকে মুসলিম হিসাবেই দেখছে। তা নাহলে এই ডিসক্রিমিনেশন, এই ব্যতিক্রমী এই ব্যবহার নিশ্চয়ই আমরা পেতাম না। পীরজাদারা ফুরফুরা শরীফে একবার বক্তব্য রাখার সময় বলেছিল যে 1 তারিখে যদি না মুক্তি হয় তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন করব, কিন্তু এখনো সেভাবে কোনো আন্দোলন দেখা যায়নি। এটা খুব আপত্তিকর বক্তব্য ছিল। আমার মনে আছে বেশ কয়েকজন হুঙ্কার দিয়ে বলেছিল আমরা লক্ষ লক্ষ ভক্তদের নিয়ে আসব এবং ওই দিন নওশাদকে আমরা ছাড়িয়ে নিয়ে যাব। এটাও বলেছিল যে আমরা একটা রয়্যাল বেঙ্গল টাইগার, নওশাদ সিদ্দিকী নিজেও একজন রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি জেলে রয়েছেন, তাকে আমরা বার করেই ছাড়বো 1 তারিখ। এটা খুব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আর আমি জানি না রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার মধ্যে কি এমন বিষয় থাকে, মানুষ বেশি দামি না রয়্যাল বেঙ্গল টাইগার বেশি দামি? কারণ সৃষ্টিকর্তা আমাদের বলেছেন যে আমার সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। অতএব আল্লাহ তাআলা তার সৃষ্টি নিয়ে গর্ব করেন, আমি মানুষ তৈরি করেছি। কিন্তু আমরা যদি নিজেকে মানুষ বলে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করি, লজ্জাবোধ করি, আর টাইগার হিসাবে নিজেকে উপস্থাপন করেন রয়্যাল বেঙ্গল টাইগার, এটা লজ্জার ব্যাপার, এটা মূর্খতা এবং এটা অনেকটা হিংস্রতার প্রতীক। এটা বলতে মানে মানে বলার মধ্যে, বাঘ সিংহ হওয়ার মধ্যে সেই হিংস্রতাটাই ফুটে ওঠে। তো এইটা যারা পীরজাদা তাদের কাছে এটা মোটে আকাঙ্ক্ষিত না এবং এটা অনেকটা ক্ষতি করেছে, নওশাদের ভাবমূর্তিতে ক্ষতি করেছে। ওই মানে বিষয়টা উঠে এসছে, আরে ও যতই কথা বলুক ওই শেষে তো পীরজাদা। আর সব থেকে যেটা খারাপ লেগেছে, 88 জন লোক সহযোদ্ধা নওশাদের সঙ্গে যারা জেল খাটছে, তাদেরও পরিবার আছে, তাদের চাকরি আছে, অনেকে শিক্ষক আছে, তারা তাদের স্যাক্রিফাইসটা কোনো অংশে কম নয়। কিন্তু আমার ভাইকে ছাড়িয়ে আনবো, বাকি ভাইগুলো কি বানে ভেসে এলো? এইটা খুব মানে নিন্দাজনক কথা। মানে একটা গণ আন্দোলন হচ্ছে, দেশের মানুষের অধিকার নিয়ে লড়াই হচ্ছে, সেখানে সবাই সমবেত লড়াই করছে এবং ওই জেলের মধ্যে শুধু এমন নয় মুসলিম আছে, অনেক অমুসলিম ভাইরাও আছেন, তারাও সেই মানুষের লড়াইয়ে রয়েছেন, মহিলাও রয়েছেন, সব থেকে বড় কথা। এবং সেই দুর্ধর্ষ মহিলা, সাহসী মহিলা, যার সঙ্গে আমার বাংশাল কোর্টে গিয়ে কথা বলার সৌভাগ্য হয়েছে এবং আমি তার সাহস দেখে, মানে প্রায় 24-25 দিন হয়ে যাবার পর তার যা গলার আওয়াজ এবং সাহস, সেইটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। যদি এরা এতদিন জেল খাটার পর একটুও না দমে, তাহলে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু পীরজাদারা যথেষ্ট ক্ষতি করেছে এবং বাংলার মানুষকে বিভাজন করেছে। যখন সবাই হিন্দু মুসলিম বিভেদ ভুলে গিয়ে সবাই যখন নওশাদের পক্ষে দাঁড়াতে শুরু করেছে, ওরা যেন মাঝখানে ঢুকে ওকে পীরজাদা মুসলমান বানিয়ে বাকি মানুষগুলোকে অনেকটা আহত করেছে এবং আমি নিজে আহত, আমি এর প্রতিবাদও করেছিলাম। আপনি কিভাবে প্রতিবাদ করেছিলেন? আমি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্যটুকুই দিতে পারি। গণতান্ত্রিক সমাজে কথা বলা, কথা রাখা এবং মানুষকে তার মত প্রকাশ করে গাইড করা, গণতন্ত্রের বুনিয়াদ হচ্ছে মানুষের মন জয় করা, মানুষের বিশ্বাস অর্জন করা। তো আমরা সেইটা করার চেষ্টা করেছি যে এরা যেটা করছে সেটা ঠিক না। মানে অমুসলিম সমাজ এইরকম না বোঝে যে সব মুসলিম সমাজ মনে হয় ওই পীরজাদাদের সঙ্গে আছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা পালন করেছি যে আমরা খণ্ডন করছি এই বক্তব্যকে, আমরা মোটেও এদের সঙ্গে একমত নই। আচ্ছা, আপনার কি মনে হয় মানে এর পরবর্তীতে কি হতে পারে? এর পরবর্তীতে একটু আমাদের ওয়েট করতে হবে। একটা জিনিস ক্লিয়ার হয়েছে, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয় বহুদিন ধরে স্বৈরাচারী এবং উনি মুসলিম প্রেমী হিসেবে নিজেকেই তুলে ধরেছেন। আমাদের কাছে তো চিফ মিনিস্টার 10 কোটি মানুষের চিফ মিনিস্টার হওয়া উচিত, কিন্তু উনি এক সময় চাদর ওড়না ঘুমটা পরে মাশাআল্লাহ ইনশাআল্লাহ করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইফতারি করতেন, এমনকি মসজিদে মসজিদে ঘুরতেন। এখন তার পট পরিবর্তন হয়েছে, এখন তিনি মন্দির করছেন, সাগর মেলা অমুক তমুক করছেন, আর মুখ থেকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ বেরোচ্ছে না। যেই বিজেপির বিরুদ্ধে উনি লড়বেন বলে সবাইকে কনভিন্স করেছিলেন, কিন্তু দেখা গেল আমরা যখন বিজেপিকে, বাংলার মানুষ বিজেপিকে পরাজিত করলাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডেকে ডেকে বিজেপি নেতাদের দলে রাখলেন, আপ্যায়ন করলেন এবং আমরা জানি বাবুল সুপ্রিয়কে আনলেন, আরও অনেকে লাইন দিয়ে ভুরি ভুরি নেতা এসছে এবং কাকলি ঘোস্তিদার থেকে আরম্ভ করে জয়প্রকাশ থেকে আরম্ভ করে অনেক, এবং শুভেন্দুর সঙ্গে যে রিসেন্ট যে সম্পর্কটা আমরা ভাবছিলাম সাপে নেউলে একেবারে,
ও গাদ্দার, ও দল ভাঙিয়েছে, ও মমতা বন্দ্যোপাধ্যায়কে রিগিং করে হারিয়েছে, মঞ্চ থেকে তো গালাগালি চলে, কিন্তু বিধানসভায় চিফ মিনিস্টারের কক্ষে তাকে ডেকে এনে আপ্যায়ন করা, চা খাওয়ানো, আর ওই শুভেন্দু তার পায়ে হাত দিয়ে প্রণাম নেওয়া। এবং রিসেন্ট যেটা কিছু আপত্তিকর মন্তব্যের জন্য অধ্যক্ষ যখন শুভেন্দুকে সাসপেন্ড করবেন, তখন দেখা গেল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দ্বিচারিতা এবং সম্পূর্ণ পটপরিবর্তন করে একটা আশ্চর্যজনক অবস্থান নিচ্ছেন এবং হিন্দুত্ববাদী অবস্থান নিচ্ছেন এবং পুরো ভারতবর্ষ ঘুরে ঘুরে বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। মানুষ কিন্তু এক এক বিন্দুতে নজর রেখেছে। কেজরিওয়াল এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির এজেন্ট হয়ে গেছে, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এবারে মানুষ কি করছে, অথই জ্বলে পড়েছে হঠাৎ। যেই মমতার ভরসায় বিজেপির বিরুদ্ধে লড়ার কথা ভেবেছিল, তাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে তাহলে মমতা না হলে তাহলে কে। একটা বিশাল ভ্যাকিউম। রাজ্যে কংগ্রেস এখন শূন্য, বামফ্রন্ট এখন শূন্য, আইএসএফ নতুন দল, তার নেতৃত্ব, তার সংগঠন পুরো বাংলায় নেই। তো এইটা যে ভাবনাই তো পথ খুলে দেয়। তো আগামী দিনে আমরা মনে করছি যে তৃণমূল এবং বিজেপিকে বাদ দিয়ে বাকি দলগুলো একটা প্ল্যাটফর্মে আসবে, অলরেডি এসছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে পথে নেমেছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। যারা 34 বছর রাজ্যে শাসন করেছে তাদের সঙ্গে যাদের একটা এমএলএ নেই, এমপি নেই, একটা পঞ্চায়েত মেম্বারও নেই, এমন এমন সংগঠন এক মঞ্চে কথা বলছে, ঠিক আছে। এইটা কিন্তু ক্রাইসিসটাকে ফুটিয়ে তুলছে, যে ক্রাইসিসটা কত বড়। এই রাজ্যকে বাঁচানোর জন্য সাধারণ মানুষকে এবং যত দল সংগঠন আছে সবাইকে এক জায়গায় আসতে হবে, আসছে। এই পট পরিবর্তনটা হয়তো 23-24 ট্রায়াল হবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হবে, কিন্তু 26 পর্যন্ত কিন্তু অনেক সময় আছে। 26 পর্যন্ত একটা কিছু ম্যাচিওর্ড রেজাল্ট সামনে আসবে, কারণ 24-এর রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। যেভাবে দেশের মানুষ মোদির বিরুদ্ধে গেছে, বিশেষ করে আদানি কাণ্ড হওয়ার পর যেভাবে দেশের অর্থনীতির উলঙ্গ রূপ মানুষ দেখছে এবং দ্রব্যমূল্যর বৃদ্ধি, বেকারত্ব, দারিদ্র্য যেই জায়গায় গেছে, তা আমার মনে হয়। এবং রাহুল গান্ধীর একটা মানবিক মুখ যেটা উঠে এসছে, কংগ্রেসের থেকেও বড়। আমরা অনেকেই কংগ্রেসকে এখনও হয়তো অ্যাকসেপ্ট করার মুডে নেই, কিন্তু রাহুলের একটা আলাদা পার্সোনালিটি হয়েছে। একদিকে অত্যাচারী নিষ্ঠুর মোদি, আর একদিকে রাহুল গান্ধী একটা মানবিক মুখ নিয়ে আসছে। আমার মনে হয় কোথাও না কোথাও একটা কেমিস্ট্রি তৈরি হতে যাচ্ছে। আর এইতে মানে আগামী দিনে যেটা কি হবে, একদিকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচের দিকে যাবেন, উনি আরও বেশি অত্যাচার করবেন, আরও বেশি নিজের চেহারাটা মেলে ধরবেন, আরও বেশি পুলিশ এবং গুন্ডাদের উপরে উনি নির্ভরশীল হয়ে পড়বেন। শেষবেলা কিন্তু মানুষ যখন সরে না, রাতারাতি একেবারে পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়ার মতো অবস্থা করে দেয়। সেইটা তো আমরা বামফ্রন্টের ক্ষেত্রে দেখেছি। 30 নয় আরও 30 বছর থাকবে বামফ্রন্ট, কিন্তু আজ কোথায় আছে আমরা দেখছি। অতএব অহংকার কখনোই ভালো না। আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার লোভ, অহংকার এবং এই যে এত সীমাহীন চুরি, তার থেকে বাঁচার জন্য অত্যাচারের পথ খুলে নিয়েছেন এবং মানুষের উপরে আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস রাখতে পারছেন না। এটাই ওনার পতনের কারণ হবে। এবং এটা যত সময় যাবে, লগারিদম মানে 10-এর পর 100, 100-এর পর 1000, 1000 পর লক্ষ, এরকম হু করে এই সংখ্যাটা বাড়বে এবং ঘুরে যাবে। এখন সাময়িকভাবে একটু মনে হচ্ছে কিছু নেই, কিন্তু কিছু একটা সামনে আসবে। এনবিটিভিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।